নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমবার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আপনি যদি রেলওয়ে স্টক, তারপর ডিফেন্স স্টক এগুলোতে র্যালি মিস করে থাকেন, মানে এন্ট্রি নিতে না পারেন, তাহলে এখনো এমন একটা সেক্টর পড়ে রয়েছে যেটা আপনাকে বড় রিটার্ন তৈরি করে দিতে পারে। আর সেই সেক্টরটা হলো ওয়াটার ট্রিটমেন্ট সেক্টর বা ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট সেক্টর। দেখুন, এই সেক্টর কেন ভবিষ্যতে বড় রিটার্ন দিতে পারে, এর পেছনে কি কি কারণ রয়েছে সেগুলো সম্পূর্ণ ডেটা সমেত আপনাদের দেখাবো এবং ভিডিও শেষে 3টে স্টক বলবো যেগুলো আপনাকে বড় রিটার্ন দিতে পারে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা সবাই জানি যে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ জল, মানে জলের যে পরিমাণ সেটা খুবই বেশি, কিন্তু যদি দেখেন এই যে জল রয়েছে তার 1%-এরও কম কিন্তু পানির যোগ্য। আর এই 1% যে জল রয়েছে তারও বেশিরভাগ কিন্তু বরফ এবং হিমবাহের মধ্যে সঞ্চিত রয়েছে। তার মানে বুঝতেই পাচ্ছেন এই যে পানীয় জলের পরিমাণ সেটা ঠিক কতটা কম। আর এই জিনিসটাকে মাথায় রেখেই সমগ্র বিশ্ব কিন্তু এই যে ওয়েস্ট ওয়াটার রয়েছে সেটাকে ট্রিটমেন্টের দিকে প্রচন্ড পরিমাণে নজর দিয়েছে। আর যদি দেখেন ওয়ার্ল্ডের যে ডেটা, সেইখানে এই যে ওয়াটার ট্রিটমেন্ট মার্কেট তার ভ্যালুয়েশন $221.56 বিলিয়ন। আর সেইখানে যদি দেখেন ভারতবর্ষের মাত্র $2.30 বিলিয়ন। আর যদি জিডিপির দিক থেকে দেখি, ইন্ডিয়া কিন্তু জিডিপির দিক থেকে পৃথিবীর 5 নম্বর স্থানে রয়েছে। আর এইখানে যে জাপান এবং জার্মানি রয়েছে, এদের অর্থনীতি এতই খারাপ চলছে যে ইন্ডিয়া কিছুদিনের মধ্যেই চায়নার পরে চলে যেতে পারে, মানে 3 নম্বরে চলে যেতে পারে। আর 2047-এর মধ্যে কিন্তু 2 নম্বরে চলে যেতে পারে। তাই বুঝতে পারছেন ইন্ডিয়ার যে ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট মার্কেট রয়েছে সেটাও ঠিক কতটা বাড়তে চলেছে। আর ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন যে ফ্যাক্টরি আছে, এখানে দেখতে পাচ্ছেন প্ল্যান্ট ফর ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি, তারপর যে ডেয়ারি প্রোডাক্ট আছে, তারপর পেপার এবং পাল্প ইন্ডাস্ট্রি রয়েছে, তারপর ম্যানুফ্যাকচারিং সেক্টর। এই ম্যানুফ্যাকচারিং সেক্টরের মধ্যে অনেক সেক্টর রয়েছে, ডাইং ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি, ফার্মাকিউটিক্যাল, ড্রাগস, মানে বহু ইন্ডাস্ট্রি, কেমিক্যাল রয়েছে। এই সেক্টরগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে যে ওয়েস্ট ওয়াটার সেটা তৈরি হয়ে থাকে, মানে এরা বিশুদ্ধ জল নিয়ে কাজ করে এবং ব্যবহারের পর সেগুলো নোংরা হয়ে যায়। আর সেই যে নোংরা জল, তার মধ্যে যদি ডেটা দেখেন তার মধ্যে মাত্র 28% এই পরিশোধিত করা হয় এবং বাকি যে 72% সেগুলো কিন্তু আনট্রিটেড অবস্থাতেই বা অপরিশোধিত অবস্থাতেই ছেড়ে দেওয়া হয়। আর সেই কারণেই দেখতে পাচ্ছেন গভর্নমেন্টটা কিন্তু এই জলকে সংশোধন করার জন্য অনেক পলিসি নিয়ে এসেছে। এখানে অমৃত 2.0, SBM U 2.0, তারপর যে পাওয়ার ট্যারিফ পলিসি আছে, জল শক্তি মিনিস্ট্রি ম্যান্ডেট রয়েছে, এইগুলো নিয়ে এসেছে। এবার আপনি বলবেন এই যে জল, এটাকে পরিশোধিত করার কি দরকার? আপনি তো ঠিকঠাক সময়ে খাবার জল পেয়ে যাচ্ছেন, চানের জল পেয়ে যাচ্ছেন, তো এটা কি কোনো দরকার আছে? অবশ্যই দরকার আছে। এমনও কিছু কিছু এলাকা আছে যেখানে গভর্নমেন্ট দিনে একবার জল দিয়ে আসে এবং সেইখানকার মানুষেরা সেই জলের উপর নির্ভর করে কিন্তু সারাদিন চালায়। আর এই জিনিসটাকে মাথায় রেখেই ভারতের যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি এই জল জীবন মিশন এই প্রকল্প চালু করেছেন, যাতে ভারতের প্রতিটা পরিবারে এই জল পৌঁছে দেওয়া হয়, যেখানে অপরিশোধিত জল শোধিত করে প্রতিটা বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আর এইখানে দেখতে পাচ্ছেন এক্সপেন্ডিচার যে ফাইন্যান্স কর্পোরেশন আছে, এই যে জল জীবন মিশন আছে, এটার জন্য 3.6 লাখ কোটি টাকা বরাদ্দ করেছে। আর যে জল শক্তি মিশন মিনিস্ট্রি আছে, তার তরফ থেকে কিন্তু ডিমান্ড করা হয়েছিল 7.89 লাখ কোটি টাকা, মানে হাফেরও কম দেওয়া হয়েছে। মানে বুঝতে পারছেন এই যে জল জীবন মিশন, এইটা থেকেও ভবিষ্যতে বড় রেভিনিউ এই যে ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট কোম্পানিগুলো আছে এদের কাছে আসতে চলেছে। এছাড়াও আরো অনেক জায়গা থেকে রেভিনিউ আসবে। এখানে দেখতে পাচ্ছেন বাজেটে 2024-25 বাজেটে প্রায় 74,226 কোটি টাকা এই যে ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট আছে এর জন্য বরাদ্দ করা হয়েছিল। মানে সরকারও কিন্তু সরকারিভাবে এই সেক্টরটাকে সাপোর্ট করছে। এবং এই যে 74,226 কোটি, এর মধ্যে যদি দেখেন এর মধ্যে 67,000 কোটি টাকা কিন্তু এই শুধুমাত্র জল জীবন মিশনে খরচ করা হবে। এবার চলুন এই 3টে স্টক নিয়ে একটু আলোচনা করা যাক। তবে প্রথমেই বলে রাখি, এই সেক্টর যেহেতু ভবিষ্যতে বাড়তে পারে, তাই এই সেক্টরে বড় রিটার্ন পেতে গেলে আপনাকে কিন্তু লং টার্মের দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে। আমাদের আজকের প্রথম যে স্টক সেটা হচ্ছে ভিএটেক ওয়াব্যাক। এই মুহূর্তে 1425-এর কাছাকাছি চলছে। কোম্পানিটা কি কাজ করে? এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে কাজ এটা হচ্ছে বিজনেস অফ ওয়াটার ট্রিটমেন্ট ফিল্ড, মানে ওয়াটার ট্রিটমেন্ট সেক্টরে কাজ করে থাকে। কি করে থাকে? ডিজাইন করে, সাপ্লাই করে থাকে, ইনস্টল করে থাকে, কনস্ট্রাকশন করে থাকে এবং অপারেশনও করে থাকে। কিসের? এই ড্রিঙ্কিং ওয়াটার, তারপর ওয়েস্ট অ্যান্ড ওয়াটার ট্রিটমেন্ট, তারপর যে ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ট্রিটমেন্ট, মানে ইন্ডাস্ট্রির থেকে যে অপরিশোধিত জল বের হয় সেগুলোকে সংশোধন করে। তারপর ডিসালিনেশন প্ল্যান্ট, মানে যেখানে জল সংশোধিত করা হয়, এই কাজগুলো করে থাকে। এবং যদি কোম্পানির বিজনেস দেখি, দেখতে পাচ্ছেন কারা এই কোম্পানির কাস্টমার। এই যে মিউনিসিপ্যাল, এরা 64% এবং ইন্ডাস্ট্রিয়াল এরা 36%। ইন্ডিয়াতে রয়েছে 53% এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, মানে বাকি যে পৃথিবী, সেখানে 47% রয়েছে। তার মানে বুঝতেই পাচ্ছেন ইন্ডিয়ার বাইরেও এই কোম্পানিটা বিজনেস করে থাকে। এবং এই যে কোম্পানিটা ওয়ার্ল্ডের মধ্যে 3 নম্বর পজিশনে রয়েছে এই ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের দিক থেকে। কোম্পানির যে অর্ডার বুক সেটাও বড় রয়েছে, প্রায় 11,400 কোটি টাকা, যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-এ ছিল 10,100 কোটি টাকা। এই কোম্পানিকে কারা অর্ডার দেয়? বিভিন্ন যে মিউনিসিপ্যাল আছে, তারপর বড় বড় যে ইন্ডাস্ট্রি আছে তারা অর্ডার দেয়। এখানে দেখতে পাচ্ছেন যে উত্তরপ্রদেশ
বাংলাদেশ জল নিগম, তারপরে এখানে ঢাকা বোর্ড, তারপরে দেখতে পাচ্ছেন যে ইন্ডাস্ট্রি রিলায়েন্স আছে, ওএনজিসি আছে, তারপর পেট্রোনাস আছে, ইন্ডিয়ান অয়েল, তারপর এনএমডিসি, পেপসিকো, মানে বড় বড় কোম্পানি কিন্তু এর ক্লায়েন্ট। কোম্পানিটার মার্কেট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন 8,874 কোটি টাকা, মানে ছোট সাইজের একটা মিড ক্যাপ কোম্পানি। কোম্পানি যে 1 বছরের হাই সেটা 1944 আর লো 820, পি রেশিও চলছে 33, আর ইন্ডাস্ট্রি পি যদি দেখি ইন্ডাস্ট্রি পিও 33, মানে একটা ঠিকঠাক ভ্যালুয়েশনে ট্রেড করছে। বুক ভ্যালু রয়েছে 316, আরওসি দেখতে পাচ্ছেন 19.8%, আরওই আছে 13.8%। এই যে আরওসি সেটা একটা ডিসেন্ট আছে এবং আরওই এটা কম আছে। দেখুন স্টকগুলো যখন বড় রেভিনিউ তৈরি করবে না, তখন কিন্তু এই আরওই ঠিকঠাক জায়গায় চলে যাবে। এবং কোম্পানির যে 3 বছরের সেলস গ্রোথ সেটাও দেখতে পাচ্ছেন খুবই কম রয়েছে, কারণ এই যে সেক্টর এটা ভবিষ্যতে বাড়তে পারে, মানে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। কোম্পানির যে অপারেটিং প্রফিট মার্জিন সেটা 12.6% আছে এবং কোম্পানির যে ধারের পরিমাণ সেটাও অনেকটাই কম, 0.22। এরপর কোম্পানির প্রফিট এবং লস দেখে নেবো। 2022-এ কোম্পানির যে সেলস 2979 কোটি টাকা, তারপরে 2960 কোটি টাকা, তারপরে 2024-এ হয়েছে 2856 কোটি টাকা। এবং কোম্পানির অপারেটিং প্রফিট সেটাও বেড়েছে, দেখুন 234 কোটি থেকে বেড়ে 318 হয়েছে, তারপরে 366 হয়েছে। এরপরে যদি কোম্পানির নেট প্রফিট দেখি, মানে সরকারকে ট্যাক্স দেওয়ার পর যে প্রফিট সেটা দেখুন 132 কোটি, তারপরে 11 কোটি, তারপরে হয়েছে 250 কোটি, এবং তারপরে যে লাস্ট 4টে কোয়ার্টার তার হচ্ছে 273 কোটি। কোম্পানিটার কাছে 1954 কোটি টাকা রিজার্ভও পড়ে রয়েছে এবং যে ধারের পরিমাণ সেটা হচ্ছে 428 কোটি টাকা। এরপর যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, প্রমোটারের কাছে 19.12% শেয়ার রয়েছে। এফআইআই দেখতে পাচ্ছেন এই স্টকটার প্রতি প্রচন্ড আগ্রহী। এফআইআই প্রায় 18.75% স্টেক ধরে রেখেছে এবং ডিআইআই এদের কাছে রয়েছে 3.02%। এর আগের কোয়ার্টারের থেকে দেখতে পাচ্ছেন প্রায় 1%-এর বেশি ডিআইআই বাড়িয়ে নিয়েছে এবং পাবলিকের কাছে 59% স্টেক রয়েছে। এর পরের স্টক ইএমএস লিমিটেড, বর্তমানে 643-এর কাছে ট্রেড করছে। এই কোম্পানিটা কি কাজ করে থাকে? এই কোম্পানিটা এই যে ওয়েস্ট ওয়াটার আছে সেটাকে কালেকশন করে থাকে, সেগুলোকে ট্রিটমেন্ট করে থাকে এবং সেইগুলোকে ডিসপোজাল করে থাকে। এই কোম্পানি কোথায় কোথায় বিজনেস করে দেখতে পাচ্ছেন, উত্তরপ্রদেশে আছে, রাজস্থানে রয়েছে, বিহারে রয়েছে, তারপর উত্তরাখণ্ডে রয়েছে, তারপর মহারাষ্ট্রে রয়েছে। মানে শুধুমাত্র 5টা রাজ্যে এই কোম্পানিটা এখনো পর্যন্ত কাজ করছে। আর বুঝতেই পাচ্ছেন ভারতবর্ষে এর বাড়ার সম্ভাবনা এখনো কত রয়েছে। এবং কোম্পানির যে অর্ডার বুক সেটাও দেখতে পাচ্ছেন 1800 কোটি আছে এবং কোম্পানির যে পাইপলাইন, মানে ভবিষ্যতে আসতে পারে এরকম অর্ডার রয়েছে প্রায় 4000 কোটি টাকার মতো। 3541 কোটি টাকা মার্কেট ক্যাপাসিটি, মানে স্মল ক্যাপ টাইপের কোম্পানি। কোম্পানির যে 1 বছরের হাই 1017 টাকা এবং লো 392 টাকা। পি রেশিও চলছে 19.2 এবং ইন্ডাস্ট্রি পি দেখুন 20.8, মানে এটাও একটা ঠিকঠাক ভ্যালুয়েশনে ট্রেড করছে। বুক ভ্যালুও রয়েছে 159, আরওসি ভালো আছে 29.3%, আরওই আছে 22.9%। এবং কোম্পানির যে 3 বছরের সেলস গ্রোথ সেটাও কিন্তু ঠিকঠাক জায়গায় রয়েছে 33.9%। এবং কোম্পানির যে অপারেটিং প্রফিট মার্জিন সেটাও আছে 27.7% এবং কোম্পানির ধারের পরিমাণ খুব কম, 0.09। এরপর কোম্পানির প্রফিট এবং লস দেখে নেবো। 2022-এ কোম্পানির সেলস 360 কোটি, তারপরে 2023-এ 538 কোটি, তারপরে হচ্ছে 793 কোটি। তারপরে অপারেটিং প্রফিট দেখি 113 কোটি, তারপরে 150 কোটি, তারপরে হচ্ছে 204 কোটি। এরপরে কোম্পানির যদি নেট প্রফিট দেখি, নেট প্রফিট দেখুন কিভাবে বেড়েছে, 109 কোটি, তারপরে 153 কোটি, তারপরে 185 কোটি। মানে পর্যায়ক্রমে কিন্তু নেট প্রফিট বেড়েই চলেছে। কোম্পানির কাছে রিজার্ভ আছে দেখুন 829 কোটি রিজার্ভ আছে, সেখানে ধারের পরিমাণ খুব কম, মাত্র 79 কোটি। এরপর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, প্রমোটারের কাছে 69.70% স্টেক রয়েছে এবং পাবলিকের কাছে 29.51% স্টেক রয়েছে। দেখুন এইখানে কেন এফআইআই এবং ডিআইআই কম দেখতে পাচ্ছেন, কারণ এটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। আর এফআইআই ডিআইআই এরা এই স্মল ক্যাপ স্টকগুলো থেকে একটু দূরে থাকে। দেখুন কোম্পানি যখন বাড়বে তখন কিন্তু দেখবেন এই যে পাবলিকের কাছে স্টেক রয়েছে এটা কমে যাবে। এই এফআইআই এবং ডিআইআই এরা প্রচুর পরিমাণে এন্ট্রি নিতে থাকবে। আর এফআইআই এবং ডিআইআই এর কাছে কাদের টাকা থাকে? পাবলিকেরই টাকা থাকে। এই ধরুন ডিআইআই যে মিউচুয়াল ফান্ডে কাদের টাকা থাকে? পাবলিকের টাকা থাকে। তাই মিউচুয়াল ফান্ডরা খুব সহজে এরকম ছোট ছোট কোম্পানিতে ঢুকতে চায় না, কারণ এসব ছোট ছোট কোম্পানিতে রিস্ক থাকে। কিন্তু বিজনেস যখন বড় হবে, যখন স্টকের দাম বাড়বে, যখন স্টকের মার্কেট ক্যাপাসিটি বাড়বে, তখন কিন্তু মিউচুয়াল ফান্ডরা এই সেক্টরগুলোতে প্রচুর পরিমাণে এন্ট্রি নেবে। এর পরের যে স্টক সেটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ লিমিটেড, বর্তমানে 557-এর কাছাকাছি চলছে। এই কোম্পানিটা কি কাজ করে থাকে? এই কোম্পানিটাও দেখতে পাচ্ছেন ওয়াটার ট্রিটমেন্ট, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, সেগুলোকে রিসাইকেল করে, তারপর জিরো লিকুইড ডিসচার্জ করে, তারপর সিওএইচ দিয়ে ট্রিটমেন্ট আছে সেইগুলোকে করে থাকে। মানে এই কোম্পানিটাও ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করছে। এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2022 এবং 2024-এর মধ্যে কোম্পানির যে রেভিনিউ সেটা 55% বেড়েছে, কারণ কোম্পানির কাছে প্রচুর পরিমাণে বড় বড় অর্ডার রয়েছে, লার্জ প্রজেক্ট রয়েছে। আর কোম্পানির ইন্ডিয়াতে বিজনেস রয়েছে 78% এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, মানে এই কোম্পানিটা এক্সপোর্ট করে থাকে 22% বিজনেস। আর যার মধ্যে আফ্রিকা রয়েছে, জাপান রয়েছে, মিডল ইস্ট রয়েছে, রাশিয়া রয়েছে, সাউথ ইস্ট এশিয়া রয়েছে, ইউরোপ রয়েছে, ইউকে, ইউএসএ এইগুলো রয়েছে। আর কোম্পানির যে ক্লায়েন্ট, এখানে বড় বড় ক্লায়েন্ট রয়েছে, এনটিপিসি, রিলায়েন্স, তারপর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, সিপিসিএল, এল&টি এইগুলো আছে। আর ইনস্টিটিউশনের মধ্যে দেখুন
বড় বড় কোম্পানি আছে, তাজ হোটেল আছে, তারপর হলিডে আছে, তারপর দেখুন ওবেরয় যে হোটেল আছে, এইগুলো আছে। বর্তমানে যে অর্ডার বুক রয়েছে সেটা রয়েছে 3,400 কোটি টাকা, এবং কোম্পানির কাছে পাইপলাইনে মানে অর্ডার আসতে চলেছে প্রায় 8,200 কোটি। কোম্পানিটার মার্কেট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন 8,190 কোটি টাকা, মানে এটাও একটা মিড ক্যাপ সাইজের কোম্পানি। বর্তমান যে দাম সেটা 558 চলছে। কোম্পানির 1 বছরের হাই 768 এবং লো 401। পি রেশিও চলছে 37.8 এবং ইন্ডাস্ট্রি পি রয়েছে 33.2। মানে স্টকটার যে পি সেটা স্লাইডলি বেশি রয়েছে। বুক ভ্যালু রয়েছে 74, আরও সি ভালো আছে 27.5%, আরওই আছে 21.1%, এবং কোম্পানির যে 3 বছরের সেলস গ্রোথ সেটাও 17.4% হারে বেড়েছে। কোম্পানির যে ডেট টু ইকুইটি মানে ধারের পরিমাণ সেটাও 0.20%, মানে একটা ঠিকঠাক আছে বলা যায়। এরপর কোম্পানির প্রফিট এবং লস একটু দেখে নেবো। 2022 কোম্পানির যে সেলস সেটা ছিল 1577 কোটি, তারপরে বের হয়েছে 1990 কোটি, তারপরে আবার বের হয়েছে 2348 কোটি। অপারেটিং প্রফিট যদি দেখি 216, সেটা বের হয়েছে 258, তারপরে আবার বের হয়েছে 275, এবং কোম্পানির যে নেট প্রফিট সেটাও কিন্তু বেড়েছে 162, তারপরে 195, তারপরে এইখানে আবার 195 হয়েছে, এবং লাস্ট যে 4টে কোয়ার্টার সেখানে হচ্ছে 217 কোটি। কোম্পানিটার কাছে রিজার্ভ রয়েছে 1082 কোটি, এবং কোম্পানির যে ধারের পরিমাণ সেটা হচ্ছে 216 কোটি। এরপর কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন একটু দেখে নেবো। প্রোমোটারের কাছে 25.76% স্টেক রয়েছে, এফআই এর কাছে 5.50% স্টেক রয়েছে, ডিআইআই এদের কাছে 13.88% স্টেক রয়েছে, এবং পাবলিকের কাছে 38.69% স্টেক রয়েছে। এবার এর মধ্যে কোন স্টকটা আপনার পছন্দের সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। সেল, হোল্ড বা এভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।